বললাম যে ভয় করছে, সবাই এমন ভাবে হাসলো, মনে হচ্ছিল আমার চেয়ে বড় বোকা হয়তো দুনিয়াতে আর নেই। যাই হোক, এক প্রকার জোর করেই আমি চলে গেলাম আমার পাশের কলিগের রুমে। দুজনে মিলে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম, কিন্তু মন থেকে সেই খটকাটা যায় না। হঠাৎ করে কি হলো, এমন কেন লাগছে? পরদিন সকালে অনুভব করলাম শরীরটা বেশ খানিকটা গরম হয়ে আছে। কিছুক্ষণ পর দেখলাম জ্বর প্রায় 102 ডিগ্রি। এই অবস্থায় অফিসের কাজে বাইরে যাওয়া তো একেবারেই সম্ভব না। কলিগরা যথারীতি যে যার মতো চলে গেল অফিসে, শুধু আমি রয়ে রইলাম বাড়িতে। তখন দুপুর প্রায় 2টো বাজে। ঘুমের ঘোরেই কিনা জানি না, হঠাৎ করেই আমার বুকটা কেমন জানি ভারী হতে লাগলো। মনে হতে লাগলো কে যেন 2টো পা দিয়ে আমার বুকের উপর দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস তখন প্রায় বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে হাড়গুলো হৃৎপিণ্ডে ঢুকে যাচ্ছে। ভারী ভারী 2টো পা। অনেক চেষ্টা করলাম হাত দিয়ে সরাতে, কিন্তু পারছি না। আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অনেক চেষ্টা করলাম চোখ মেলে তাকাতে, কিন্তু চোখ মেলে তাকাতে পারছিলাম না। পুরো ঘরের মধ্যে হু হু করে একটা বাতাস শুধু এপাশ থেকে ওপাশে বয়ে বেড়াচ্ছে। পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা ঘটছে পুরো ঘরটাতে, কিন্তু চোখ মেলে তাকাতে পারছি না। গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, তাও পারলাম না। খানিক বাদে মনে হচ্ছিল সব অনুভূতিগুলি বন্ধ হয়ে গেছে। অনেক কষ্ট করে যখন আস্তে আস্তে একটুখানি চোখ মেলে তাকালাম, যে বিভৎস দৃশ্য আমি দেখেছি তার ব্যাখ্যা করার মতো ভাষা আমার কাছে নেই। আমি পরিষ্কার দেখলাম বড় বড় লম্বা চুলের একটা মেয়ে, যার চোখগুলি পুরো ঘোলাটে হয়ে আছে। জিভটা বেরিয়ে আছে প্রায় 1 বিঘত। ঠোঁটের কোণা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে মেয়েটা আমার বুকের উপর দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত ঘোলাটে সেই দৃশ্য! শুধু একবার দেখেছি, তারপর আর কিছুই মনে নেই, কিচ্ছু মনে নেই। আমার যখন বোধ শক্তি আবার ফিরে আসলো, নিজেকে আবিষ্কার করলাম আমার সেই কলিগের রুমের খাটের উপরে। ততক্ষণে স্যালাইন লাগানো হয়ে গেছে আমার গায়ে। ডাক্তার এসে দাঁড়িয়ে আছেন। সবাই খুব চিন্তিত মুখে তাকিয়ে আছেন আমার দিকে। বাংলাদেশে আমার বাড়িতে ততদিনে খবর চলে গেছে। সেই মুহূর্তে আমার কথা কেউই বিশ্বাস করেনি। সবাই ভেবেছে জ্বরের ঘোরে হয়তো ওলট পালট দেখেছি, তাই বকছি। কিন্তু আমার পরিষ্কার মনে আছে, আমি যখন এসব ঘটনা বলছিলাম, শঙ্করদা কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলেন। কখনো উঠে দাঁড়াচ্ছিলেন, কখনো এদিক সেদিক তাকাচ্ছিলেন। টানা 7 দিন প্রচন্ড জ্বরে ভুগলাম। দ্বিতীয় দিনের মাথায় আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো। সুস্থ হয়ে ব্যাগ গুছিয়ে সোজা বাংলাদেশ। আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ট্রেনের জন্য যখন অপেক্ষা করছিলাম, তখন দূর থেকে দেখলাম, কিন্তু আমার পরিষ্কার মনে আছে, আমি যখন এসব ঘটনা বলছিলাম, শঙ্করদা কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলেন। কখনো উঠে দাঁড়াচ্ছিলেন, কখনো এদিক সেদিক তাকাচ্ছিলেন। টানা 7 দিন প্রচন্ড জ্বরে ভুগলাম।
দ্বিতীয় দিনের মাথায় আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো। সুস্থ হয়ে ব্যাগ গুছিয়ে সোজা বাংলাদেশ। আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ট্রেনের জন্য যখন অপেক্ষা করছিলাম তখন দূর থেকে দেখলাম সেই চিরচেনা শঙ্করদা ধুতি আর সাদা ফতুয়া পরে দৌড়ে আসছেন আমার দিকে। শঙ্করদা আসতেই আমি তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, দাদা, অনেক করেছেন আমার জন্য, এবারের জন্য না হয় গেলাম, কখনো যদি এই ভারতবর্ষে আসা হয় তাহলে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। শঙ্করদা তখনও মনে হচ্ছিল কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা জানাতে চাইছেন আমাকে। তারপর শঙ্করদা যে কথাগুলি আমাকে বলেছিল সেই কথাগুলি কেউ বিশ্বাস করেনি। হয়তো বিশ্বাস করেনি বলেই আমাদের মধ্যে সবচাইতে তরুণ যে কলিগটি ছিল, যার নাম ছিল পলাশ বারুই, জীবন দিতে হয়েছিল এই অল্প বয়সী তরুণটির। শঙ্করদার ভাষ্য মতে আমরা যে বাড়িটিতে উঠেছিলাম এই বাড়িটি একটি পরিত্যক্ত পোড়া বাড়ি। সচরাচর এই বাড়িতে কোনো মানুষ থাকে না, কিন্তু আমাদের কোম্পানি কোনো কিছু খুঁজে না পেয়ে কোনো একটা এজেন্টের মাধ্যমে সবচেয়ে সস্তায় এই বাড়িটি জোগাড় করে দেয়। এই বাড়িটি এতটাই অপয়া ছিল যে আমরা যে কদিন ছিলাম তখন একবারও টের পাইনি যে বাইরের একটা পোকামাকড়ও এই বাড়িতে ঢোকার সাহস পায় না। যদিও তখন ভাবিনি, কিন্তু পরে খুব অদ্ভুত লেগেছিল। এত বড় জমিদার বাড়ির মতো বাংলো, অথচ একটা মানুষ ভুলেও ঢুকছে না কেন? এই বাড়ির সব মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছিল, তবে তার আগে সেই আগুন লাগার ইতিহাস ছিল। ওই বাড়ির যে মেয়ে কোনো একটা কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, এবং ঠিক তার আত্মহত্যার দুদিন পরেই পুরো বাড়িতে আগুন লেগে সপরিবারে মারা যায় বাড়ির সব লোকজন। আজ অবধি এই বাড়িতে কোনো মানুষ রাতে থাকার মতো সাহস করেনি, কিন্তু আমরা পাঁচজন কিছুই জানতাম না বলে সেখানে রয়ে গিয়েছিলাম। শঙ্করদার কাছ থেকে সব কথা শুনতে শুনতে আমার গা আবার গরম হয়ে গেল। মনে হচ্ছিল তখনই মাথা ঘুরে পড়ে যাব। বারবার শুধু মা বাবার কথা মনে পড়ছিল। হয়তো তাদের দোয়াতেই সে যাত্রায় আমি বেঁচে গেছি, জানি না কেন আমাকে জীবন দিতে হয়নি। সোজা চলে আসি বাংলাদেশ। তারপর টানা 2 মাস জ্বর এক সময় টাইফয়েডের রূপ নেয়। তারপরও সুস্থ হয়ে বেঁচে যাই, জয়েন করি আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ঠিক তার 2 সপ্তাহ পরই খবর আসে পলাশের মৃত্যুর সংবাদ। কোনো অজ্ঞাত এক কারণে পলাশের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল ছাদের একেবারে কার্নিশের ওইখানে। মনে হচ্ছিল ওর পুরো শরীরের উপর কেউ দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। শরীরের হাড় গোড় ভেঙে সব এক জায়গায় নিয়ে এসেছে। তারপরে আর কোনো কিছুই আমার জানা নেই। তারপর অনেক দিন চলে গেছে, কিন্তু আজও মাঝে মাঝে ঘুমের ঘোরে মনে হয় ঠান্ডা একটা হাত কে যেন রাখলো আমার কপালের উপর। ঠান্ডা, খুব ঠান্ডা একটা হাত। কিন্তু আমার পরিষ্কার মনে আছে, আমি যখন এসব ঘটনা বলছিলাম শঙ্করদা কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলেন। কখনো উঠে দাঁড়াচ্ছিলেন, কখনো এদিক সেদিক তাকাচ্ছিলেন।